45 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে এ বি সি এবং ডি ঘটনা তিনটি চারটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। ঠিক আছে, যদি বি সি ডি ঘটনা প্রতিকূলে সূচক যথাক্রমে 7:2, 7:5 এবং 13:5 হয়, তবে এ ঘটনার অনুকূলে সূচক কত বার করতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে বি ঘটনার প্রতিকূলে সূচক কত, 7:2। আচ্ছা, এখানে প্রতিকূলে সূচক বলেছে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে, 2/7+9। ঠিক আছে, যখনই বলে তখন হচ্ছে আমরা এই উত্তর পদটাকে লবে বসাই, আর তারপর নিচে হচ্ছে ওই আমরা এই 7+2 করে দিই, মানে উত্তর পদ প্লাস পূর্ব পদ। ঠিক আছে, আর যদি অনুকূলে বলতো তাহলে আমরা এই পূর্ব পদটাকে লবে বসাতাম আর নিচে পূর্ব পদ প্লাস উত্তর পদ মানে হরে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 2/7+2 মানে কত, 2/9। এবার সি ঘটনার প্রতিকূলে সূচক কত দেয়া আছে, 7:5। তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে, ওই 5/7+5। ঠিক আছে, 5/12। আর ডি ঘটনার প্রতিকূলে সূচক কত, 13:5। তাহলে প্রবাবিলিটি অফ ডি কত হবে, 5/13+5, তাহলে 5/18। ঠিক আছে, এবার এখানে বলে দিয়েছে যে এ বি সি এবং ডি ঘটনা চারটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। পরস্পর পৃথক আর সম্পূর্ণ বলে কি হয়, probability of A plus probability of B plus probability of C plus probability of D is equal to কত হবে, 1 হবে। ঠিক আছে, probability of A এর ভ্যালুটা কত আমাদেরকে বার করতে হবে, তাহলে probability of A রেখে যাই, তারপর probability of B এর জায়গায় বসাবো 2/9 প্লাস probability of C এর জায়গায় বসাবো কত, 5/12, আর probability of D এর জায়গায় বসাবো 5/18। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে 1 মাইনাস 2/9 মাইনাস 5/12 মাইনাস 5/18। ঠিক আছে, তাহলে এদের লসাগু কত হবে, 36। তাহলে 36 মাইনাস 15 মাইনাস 5, সরি 10। ঠিক আছে, 36 মাইনাস এটা হচ্ছে এই 15 প্লাস 10, তাহলে হচ্ছে 25, আর 25 8 33। ঠিক আছে, তাহলে 36 মাইনাস 33 বাই 36, তাহলে এটা কত, 3/36। তাহলে এটা 3/12 তাহলে 1/12। ঠিক আছে, অতএব এ ঘটনার, এটা ছিল প্রতিকূলে, আমাদেরকে অ্যান্সার চেয়েছে অনুকূলে, তাহলে অনুকূলে সূচক কত হবে, 1। যেটা লবে থাকে, অনুকূলে বললে যেটা লবে থাকে সেটা আমাদেরকে কি পূর্ব পদে বসে, তাহলে 1:2, আর এই হরে কি থাকে, উত্তর পদ প্লাস পূর্ব পদ প্লাস উত্তর পদ, তাহলে এখানে উত্তর পদ কত, 11, আর হচ্ছে পূর্ব পদ হচ্ছে 1, তাহলে অনুকূলে সূচক হবে 1:11। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে সি এরটা। ওকে, ঠিক আছে, তারপর 46 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে গণিতের একটি অঙ্ক
তিনজন ছাত্রকে সমাধান করার জন্য দেওয়া হয়। অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/2, 1/3 এবং 1/4 হলে তাদের মধ্যে কেবল একজন ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা কত বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রবাবিলিটি অফ এটা হচ্ছে কি প্রথম ছাত্র অঙ্কটা সমাধান করতে পারার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ কত বলে দেওয়া আছে, 1/2 বসিয়ে দাও। তারপর সেমভাবে প্রবাবিলিটি অফ বিটা হচ্ছে দ্বিতীয় ছাত্রের অঙ্ক সমাধান করার মানে অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ বি হবে 1/3 আর প্রবাবিলিটি অফ সি মানে 3 নম্বর ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা যেটা সি। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ সি বলে দেওয়া আছে এখানে 1/4। তাহলে এদের কমপ্লিমেন্টগুলো বার করে নাও। তাহলে এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 - 1/2 মানে হাফ, আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 - 1/3 মানে 2/3, আর প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এটার মানে হচ্ছে 1 - 1/4 সমান কি পাবো 3/4 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কেবল একটি মাত্র ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনার নাম দেবো আমরা ডি। কি নাম দেবো? ডি। ঠিক আছে, কি কেস হবে, কি কেসগুলো আসছে দেখা যাক। যে 1 নম্বর ছাত্র মানে যেটা প্রথম ছাত্র আছে মানে এ, যেটা এ ঘটনা বলছি আর কি। ঠিক আছে, তো প্রথম ছাত্রটা অঙ্কটা সমাধান করতে পেরে গেল, বাকি দুটো পারলো না, মানে বাকি দুটো ছাত্র পারলো না। এটা হতে পারে। আমাদের তো বলেছে কেবল একটি মাত্র ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা, এটা হতে পারে ইউনিয়ন। আরেকটা কি কেস হতে পারে? আরেকটা কেস হতে পারে এ পারলো না, ঠিক আছে, বি পেরে গেছে, সি পারলো না, বোঝা গেল। নাহলে আরেকটা কেস হতে পারে এ পারলো না, বি পারলো না, সি পেরে গেছে। ঠিক আছে, এখানে এ বি সি মানে কি? এখানে এ বি সি মানে হচ্ছে যে প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র আর তৃতীয় ছাত্রের যথাক্রমে অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা। আর এখানে কমপ্লিমেন্ট মানে কি? তারা অঙ্কটা মানে বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে দ্বিতীয় ছাত্রটি অঙ্কটি করতে পারলো না সেই ঘটনা। সি কমপ্লিমেন্ট মানে কি? তৃতীয় ছাত্রটি অঙ্কটি করতে পারলো না সেই ঘটনা। বুঝে গেছে এই জিনিস আর কি। তাহলে এই কেসটা আসতে পারে। আবার প্রবাবিলিটি চাপিয়ে দাও উভয় পক্ষে। তাহলে প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন A complement intersection B intersection C complement union A complement intersection B complement intersection C। ঠিক আছে, probability of D is equal to কি? probability of A intersection B complement intersection C complement, ঠিক আছে, plus probability of A complement intersection B intersection C complement plus probability of A complement intersection B complement intersection C। ঠিক আছে, এবার যেহেতু probability of D ইজ ইকুয়াল টু, যেহেতু এই যে এখানে দেওয়া আছে যে তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা, তাহলে এই যে ঘটনাগুলো মানে এ বি সি এই ঘটনাগুলো যেহেতু স্বাধীন, তাহলে আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি। এবার পটাপট করে মান বসাও। প্রবাবিলিটি অফ এর মান কত? 1/2। বি কমপ্লিমেন্টের মান কত? 2/3 ইন্টু সি প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্টের মান কত? 3/4 প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1/2। এটা 1/2 কি বিচ্ছিরি দুইটা লিখেছিলাম। হ্যাঁ, প্রবাবিলিটি অফ বি তার ভ্যালু হচ্ছে 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট মানে 3/4 প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1/2 ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে 2/3 ইন্টু প্রবাবিলিটি অফ সি, তাই তো, এটা প্রবাবিলিটি অফ সি। প্রবাবিলিটি অফ সি কত? 1/4। ঠিক আছে, আর পটাপট করে ক্যালকুলেশন সারো, অ্যান্সারটা বেরিয়ে যাবে। অ্যান্সারটা হবে তোমাদের 11/24। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে নেবে, 11/24 এসে যাবে। ওকে, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো, 47 থেকে অঙ্কটা দেখো কি বলেছে। 47 থেকে অঙ্কটা বলেছে যে একজন প্রার্থী 3টি চাকরির ইন্টারভিউর জন্য নির্বাচিত হন। প্রথম চাকরির জন্য 3 জন, দ্বিতীয় চাকরির জন্য 4 জন এবং তৃতীয় চাকরির জন্য 2 জন প্রার্থী আছেন। ঠিক আছে, ওই প্রার্থীর পক্ষে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা কত? ওকে, তাহলে আমরা ওই প্রার্থীর প্রথম চাকরির পাওয়ার সম্ভাবনা
সেটাকে আমরা ডিনোট করব প্রবাবিলিটি অফ এ দ্বারা, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু কত, 1/3, বোঝা গেল। তারপর প্রবাবিলিটি অফ বিটা কি, যে ওই প্রার্থীর দ্বিতীয় চাকরি পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, সেটা হচ্ছে কত, 1/4। আর প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু 1/2। প্রবাবিলিটি অফ সিটা কি, ওই প্রার্থীর তৃতীয় চাকরি পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। এবার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বার করব। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে এটা কি, মানে হচ্ছে ওই ব্যক্তির প্রথম চাকরিটা না পাওয়ার সম্ভাবনা, বোঝা গেল। তাহলে কিভাবে বার করব, 1 মাইনাস 1/3, তাহলে কত, 2/3, ঠিক আছে। তারপর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হবে, 1 মাইনাস 1/4, মানে হচ্ছে এটা 3/4, ঠিক আছে। তারপর প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট কত, 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু কত, হাফ, ঠিক আছে। এবার এখানে কি চেয়েছে, যে ওই প্রার্থীর পক্ষে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা হলো কত, বার করতে হবে, ঠিক আছে। এবার আমরা আগে বার করব যে ওই প্রার্থীর অন্তত একটিও চাকরি না পাওয়ার সম্ভাবনা, কত হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার এইখানে এই এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট এইগুলো স্বাধীন হওয়ার জন্য আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট। এবার পটাপট করে এই মানগুলো বসাও, তাহলে কত আসবে, 2/3 ইন্টু 3/4 ইন্টু হাফ, 3 কেটে গেল, আর এদিকে 2 4 কেটে 2 পড়ে রইল, তাহলে অ্যান্সার আসছে 1/4, ঠিক আছে। তাহলে ওই প্রার্থীর অন্তত একটিও চাকরি না পাওয়ার সম্ভাবনা কত হচ্ছে, 1/4, বোঝা গেল, ক্লিয়ার। এবার আমাদেরকে বার করতে হবে কি, ওই প্রার্থীর অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা, সেটাই তো চেয়েছে নাকি, পাওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এইটা, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর কত হচ্ছে, 1 মাইনাস 1/4, তাহলে কত পাবো, 3/4, তাহলে অ্যান্সার হবে 3/4, বোঝা গেছে। তারপর 48 দেখো অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, যে একটি থলিতে 2টি লাল বল, 3টি সাদা ও অপর একটি থলিতে 1টি লাল এবং 2টি সাদা বল আছে, ঠিক আছে। যদি উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করা হয়, তা থেকে একটি বল তোলা হয়, ঠিক আছে, তবে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। এখানে কি বলছে, এখানে বলছে দুখানা থলি আছে, ফার্স্ট থলিতে 2টি লাল ও 3টি সাদা বল আছে, আর দ্বিতীয় থলিতে 1টি লাল এবং 2টি সাদা বল আছে। উদ্দেশ্যহীনভাবে যে কোনো একটা থলি তোলা হলো, সেটা 2ও তোলা হতে পারে, 1ও তোলা হতে পারে, ঠিক আছে। তাহলে যদি উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটা বল তোলা হয়, তাহলে তবে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। ফার্স্টে এই যে দুটো থলি থেকে একটি থলি নির্বাচন করার সম্ভাবনা কত হবে, হাফ হবে, তাই তো, দুটোর মধ্যে একটা, তাহলে হাফ হবে, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু, যদি প্রথম থলি থেকে, যদি যেই থলিটা আমরা নির্বাচন করেছি আর কি, সেই থলিটা যদি প্রথম হয়, তা থেকে একটি বল তোলা হল, একটা বল তুললাম, বুঝে গেছে। সেই বলটা যদি কি হয়, সাদা হয়, তাহলে তার সম্ভাবনা কত। ওকে স্যার, কি করব স্যার, বলটা তোলা হচ্ছে, তাহলে এই দুটো লাল বল থেকে যদি একটা বল যদি সাদা হয়, তাহলে এই যে দুটো লাল বল যে প্রথম থলিতে আছে, তাহলে সেই দুটো লাল বল থেকে কটা বল তোলা হবে, আন্ডা, মানে 0, কিচ্ছু বল তোলা হবে না। তাহলে 2C কি 0, দুটোর মধ্যে থেকে আমরা একটা বলও তুলছি না, বোঝা গেছে। ইন্টু
কি, যে এই যে তিনটি সাদা বল আছে, তিনটে সাদা বল থেকে কি একটা বল চাই, তবেই তো যে তোলা বলটা সাদা হওয়ার সম্ভাবনা আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা হবে কত 3C1। ওকে, টোটাল কটা বল আছে? টোটাল আছে 5টা বল প্রথম থলিতে। তাহলে 5টা বল থেকে আমরা কটা বল তুলছি? একটা। তাহলে 5C1। 5টা বল থেকে যে কোনো একটা বল তোলার নির্বাচন করার উপায় হচ্ছে 5C1। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রথম থলি থেকে তোলা বলটি, মানে প্রথম থলি থেকে যদি একটা বল তোলা হয় তাহলে সেই তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা এইটা। ঠিক আছে, প্লাস কি দ্বিতীয় থলি থেকে যদি আমরা বল তুলি, কটা আছে দ্বিতীয় থলিতে? একটি লাল বল আছে আর দুটি সাদা বল আছে। যদি এই দ্বিতীয় থলিতে টোটাল আছে 3খানা বল, তো 3খানা বল থেকে আমরা কখানা বল তুলবো? একখানা। তাহলে 3খানা বল থেকে একখানা বল নির্বাচন করা যায় 3C1 উপায়ে। ঠিক আছে, ব্যাস। এবার ওই যে একটা বল তোলা হচ্ছে সেটাকে আমাদেরকে কি সাদাই হতে হবে, সেইটারই প্রবাবিলিটি আমরা বার করছি আর কি। সাদা বল মানে কি? ওটা ওয়ানডের বল আর কি, ওয়ানডের বল বা T20 বল, টেস্টের বল তোলা হবে না আর কি। ঠিক আছে, তাহলে এই যে একটা বল আছে, একটা বলটা তোলা হচ্ছে না, তাহলে 1C0। এই যে দুটো সাদা বল আছে, ওই দুটো সাদা বল থেকে একটা সাদা বল তোলা হচ্ছে, মানে সেটার প্রবাবিলিটি আর কি বার করতে হবে একটা সাদা বল তোলার। ব্যাস, হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ, ব্যাস গল্প শেষ। এটাকে এবার ঝপাঝপ ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে যাবে। 2C0 মানে কত? 1, আর 3C1 মানে কত? 3, বাই এটা 5 প্লাস এটা মানে কত? 1, এটা মানে 2, আর এটা 3C1 মানে কত? 3। ঠিক আছে, বোঝা গেছে? এদেরকে যোগ করে দাও। তাহলে এটা কি লিখবো? হাফ ইন্টু এই দুটো লসাগু কত আসবে? 15, আর এদিকে 3 গুণ করে দাও 9, আর এদিকে 10। তাহলে অ্যান্সার আসছে 2, 15, 30 নিচে আর ওপরে 19, তাহলে 19/30 অ্যান্সার। বি এরটা হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? সোজা অঙ্ক আছে একদম, দেখে নাও। চলো 49 দেখো অঙ্কটা, দেখো কি বলেছে। 4টি বাক্সের প্রত্যেকটিতে 1 ডজন করে ডিম আছে, মানে 12টা ডিম আছে। ঠিক আছে, বাক্স 4টিতে যথাক্রমে 2টি, 3টি, 1টি ও 0টি খারাপ ডিম আছে। ওকে, উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করে তা থেকে একটি ডিম তোলা হলো। ওকে, তোলা ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, করা যাক। প্রথমে এখানে বলেছে উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করা হলো। কটা বাক্স থেকে? 4টে বাক্সের মধ্যে একটি বাক্স উদ্দেশ্যহীনভাবে নির্বাচন করা হলো। ঠিক আছে, তাহলে 4টি বাক্স থেকে একটি বাক্স নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে 1/4। ওকে, আগের অঙ্কটারই মতো ইন্টু, এবার প্রথম বাক্স নিয়ে আমরা গল্প লিখব। ঠিক আছে, প্রথম বাক্সে কটা খারাপ ডিম আছে? 2টি। ওকে, কটা ডিম আমাদের তুলতে হবে? একটি ডিম তুলতে হবে। তাহলে আমরা একটি ডিম তুলবো কটা ডিমের মধ্যে থেকে? 1 ডজন ডিমের মধ্যে থেকে, মানে 12টা ডিমের মধ্যে থেকে একটি ডিম তুলবো। ঠিক আছে, তাহলে এই 12টা ডিমের মধ্য থেকে যে কোনো, মানে উদ্দেশ্যহীনভাবে একটি ডিম তোলা যায় 12C1 রকম উপায়। ওকে, এবার সেই ডিমটা আমাদেরকে কি হতে হবে? খারাপ হতে হবে, মানে পচা ডিম তোলা হবে। ঠিক আছে, পচা ডিম কি হবে? ভাই পচা ডিম তুলে আমরা বন্ধুকে মারবো। ঠিক আছে, তো এবার দেখা যাক। একটি যে ডিমটা পচা, সেইটা হচ্ছে এই যে দুটো খারাপ ডিম আছে সেই ডিম থেকে নেওয়া হবে, তাই তো? প্রথম বাক্সতে 2টি খারাপ ডিম আছে, তো আমরা যে ডিমটা তুললাম বন্ধুকে মারার জন্য, সেই ডিমটাকে পচা হতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো ডিমের মধ্য থেকে একটি খারাপ ডিম নির্বাচন করার উপায় হচ্ছে 2C1 রকম। ঠিক আছে, তাহলে লিখে দাও 2C1। তাহলে এইটা হচ্ছে প্রথম বাক্স থেকে যে ডিমটা যদি তোলা হয় সেই ডিমটা কি পচা হওয়ার প্রবাবিলিটি। ওকে,
তারপর প্লাস, এবার দ্বিতীয় বাক্স থেকেও আমরা একটা ডিম তুলবো, যদি বাক্সটা দ্বিতীয় হয় আর কি, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা একটা ডিম তুলবো, সেখানে কটা খারাপ ডিম আছে? 3টে ডিম, ঠিক আছে। তাই 3টে ডিম থেকে যে কোনো একটা ডিম তোলা যায়, 3C1 রকম উপায়, তো বসিয়ে দাও 3C1। এইটা হচ্ছে দ্বিতীয় বাক্স থেকে যদি ডিমটা তোলা হয় তাহলে সেই ডিমটা পচা হওয়ার প্রবাবিলিটি। ওকে, তারপর তৃতীয় বাক্স, সেখান থেকে যদি আমরা একটা ডিম তুলি তাহলে সেই ডিমটা পচা হওয়ার সম্ভাবনা কত দেখা যাক। এখানে কটা পচা ডিম আছে? একটা পচা ডিমই আছে, তাহলে একটা পচা ডিমই তুলতে হবে। যদি আমরা তৃতীয় বাক্সের থেকে তোলা ডিমটা যদি পচা হয় সেটা সম্ভাবনা বার করি, তাহলে যে ডিমটা তুলবো সেই ডিমটাকে খারাপই হতে হবে, মানে যে একটা ডিম আছে না সেই ডিমটাই তুলবো আর কি, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 1C1 মানে 1, আর লেখার দরকার নেই, 1ই লিখে দাও। ওকে, তারপর প্লাস যদি বাক্সটা 4 নম্বর হয় তাহলে সেইখান থেকে খারাপ ডিম তুলতে হবে, ঠিক আছে, মানে তোলার সম্ভাবনা। কিন্তু 4 নম্বর বাক্সে দেখো কোনো খারাপ ডিমই নেই, ঠিক আছে। 4 নম্বর বাক্সে কোনো খারাপ ডিম নেই, তাহলে ওই বাক্স থেকে ডিম তুলে আমার লাভ নেই, কারণ ওই বাক্স থেকে যদি ডিমটা তোলা হয় সেটা কি হবে? ভালো ডিমই হবে, খারাপ ডিম ওখানে একটাও নেই। তাহলে আমাদের তো শুধু চেয়েছে যে তোলার ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে ওই বাক্সের কোনো গল্প নেই, তাহলে ওটাকে প্লাসটাকে সাইড করো, তাহলে এখানটা হচ্ছে 1, ব্যাস। এটার প্রবাবিলিটি বার করতে হবে, ঠিক আছে। চলো এটা ক্যালকুলেশন করো, অঙ্ক হয়ে গেছে। তাহলে 1/4 ইন্টু এটা হচ্ছে 2C1 মানে কত? 2, আর হচ্ছে 12C1 মানে 12, প্লাস এখানে হচ্ছে 3/12, এটা হচ্ছে 1/12। এদের লসাগু হবে 12, তাহলে হচ্ছে 2 3 5, 5 1 6, তাহলে কেটে দাও 2, এটা হচ্ছে 1 8 আনসার, 8 আনসার। বুঝতে পেরেছো? একদম পাতি অঙ্ক, কোনো কঠিন কিছু নেই, ঠিক আছে। 50 অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক থেকে প্রতিবারে একটি করে অঙ্ক দুবার তোলা হচ্ছে, ঠিক আছে, মানে প্রতিবারে দুটো করে অঙ্ক তুলছি আমরা। তারপর কি হচ্ছে দেখা যাক। নির্বাচিত অঙ্ক দুটির গুণফল 0 হওয়ার সম্ভাবনা কত যেটা বার করতে হবে। বাট এখানে দেওয়া আছে যে দ্বিতীয় অঙ্কটি তোলার আগে প্রথম যে অঙ্কটা সেটাকে পুনঃস্থাপন করা হয়। মানে কি, এখানে আছে 10খানা অঙ্ক, কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, ঠিক আছে, 9 পর্যন্ত আছে। এবার এই 10টি অঙ্ক থেকে প্রতিবারে একটি করে অঙ্ক দুবার তোলা হচ্ছে, ঠিক আছে। তাহলে মানে অঙ্ক তোলাতুলি হোক। আমরা এখান থেকে একটা অঙ্ক তুললাম, কি তুললাম? 3 তুললাম, ঠিক আছে, এটা তুললাম। এবার দ্বিতীয়বার যখন অঙ্কটা তুলতে যাব, মনে করো এখান থেকে দ্বিতীয়বার অঙ্কটা 0 তুলে নিলাম, তখন এই 3টাকে আবার এইখানে দিয়ে দিতে হবে। মানে এই যে অঙ্কগুলো তুলছি সেগুলো নিজের পকেটে রাখা যাবে না, সেগুলো আবার যখন নেক্সট তুমি যে জিনিসটা মানে অঙ্কটা তুলতে যাবে সেকেন্ড বার, তখন হচ্ছে প্রথম অঙ্কটাকে তোমাকে আবার দিয়ে দিতে হবে, ফেরত দিয়ে দিতে হবে। বোঝা গেছে? এটাকেই বলে যে এই পুনঃস্থাপন, অঙ্কটি পুনঃস্থাপন করা হয়। দ্বিতীয় অঙ্কটি তোলার আগে প্রথমে তোলা অঙ্কটি পুনঃস্থাপন করা হয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এই ব্যাপার। বোঝা গেছে? তাহলে আবার দেখা যাক। এবার এখানে বলেছে যে এই যে দুটো অঙ্ক তোলা হচ্ছে তাদের গুণফল 0 হওয়ার সম্ভাবনা কত। কখন দুটো অঙ্কের গুণফল 0 হয়? যখন একটা অঙ্ক মানে ওই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক কত হবে? 0 হবে, তাই তো স্যার? 0 হলেই দুটোকে গুণ করলে আমরা 0 পাবো, ঠিক আছে। এবার আমরা কি করছি, আমরা হচ্ছে প্রথমবার অঙ্ক তুলতে গেছি, তো প্রথমবার অঙ্ক তুলতে গিয়ে প্রথম অঙ্কটাই 0 তোলার সম্ভাবনা সেটা আমরা বার করি, ঠিক আছে। সেটাই লিখছি যে প্রথম বারে 0 তোলা হলে, ঠিক আছে, 0 তোলা হয় তাহলে এর প্রবাবিলিটি কত হবে? এর প্রবাবিলিটি হবে এটাই যে দেখো এই 10টা অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 0 থেকে 9 পর্যন্ত প্রথমবার 0 তোলা হলে তার প্রবাবিলিটি হবে কত? 1/10, ঠিক আছে, কারণ 0ই নিচ্ছি আমরা,
বাকিগুলো নিচ্ছে না। আর কটা নাম্বার আছে? 10খানা নাম্বার আছে, ঠিক আছে। তাহলে প্রথমবার যদি তোলা সংখ্যাটা শূন্য হয় তাহলে তার প্রবাবিলিটি হবে 1/10, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার দ্বিতীয়বার আমরা নাম্বার তুলতে যাব, তাহলে তখন এই যে শূন্যটা তুলেছিলাম সেটা আবার পকেট থেকে বার করে ঝুলিতে রাখতে হবে, বোঝা গেছে। পকেট থেকে বার করে আমরা ঝুলিতে রেখে দিলাম, তাহলে তখন আবার টোটাল নাম্বার ঝুলিতে কটা হয়ে গেল? 10টা। সেইখান থেকে এবার দ্বিতীয়বারে শূন্য শূন্য তোলা হতে পারে, বা 0 × 0 0 আসবে, বা যে কোনো নাম্বারই তোলা হোক না কেন তার সাথে শূন্যটাকে গুণ করলে, প্রথমবার তো আমরা শূন্য তুলেছি তাহলে সেই শূন্য দিয়ে গুণ করলে শূন্যই আসবে। তাহলে টোটাল আবার 10টা নাম্বার আছে, তো এই 10টা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার নিলেই আমরা শূন্যর সাথে গুণ করে শূন্য পেয়ে যাব। তাহলে এই 10টা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার তোলা যায় 10C1 রকম উপায়, বুঝে গেছে। তাহলে আমরা এটা গুণ করে দিই, তাহলে কত পাবো? 1/10 ইন্টু 10C1 মানে কত? 10/10, 10 10 কেটে দাও, তাহলে 1/10, ঠিক আছে। তাহলে প্রথমবার যদি তোলা অঙ্কটা শূন্য হয় তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে 1/10, বোঝা গেছে। এবার প্রথমবার তোলা অঙ্কটি শূন্য না হয়, ঠিক আছে, তাহলে কি হবে? প্রথমবার আমরা শূন্য তুলছি না, তাহলে শূন্য বাদে যটা নাম্বার আছে, কটা নাম্বার আছে? শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত আছে, মানে 9টা নাম্বার আছে, তো 9টা নাম্বার থেকে আমরা একটা নাম্বার তুলবো, ঠিক আছে। তাহলে 9টা নাম্বার থেকে একটা নাম্বার তোলা যেতে পারে 9C1 রকম উপায়, ঠিক আছে। তাহলে এই 9টা নাম্বারের মানে শূন্য বাদে, মানে শূন্য ছাড়া এই যে 9টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার তোলার প্রবাবিলিটি কি হবে? 9C1/10 ইন্টু, এবার যে পরের যে সংখ্যাটা তুলবো সেটাকে 0 হতেই হবে, ঠিক আছে, কারণ প্রথম যে সংখ্যাটা তুলেছি সেটা 0 বাদে এইখানে যে 9টা অঙ্ক ছিল সেইখান থেকে একটা নিয়েছি, বোঝা গেছে, 0টা ওঠেনি আর কি। এবার তাহলে আমাদেরকে দুটো সংখ্যার গুণফল, মানে যেই দুটো নাম্বার তুলেছি সেই দুটো নাম্বারের গুণফল যদি 0 হতে হয়, তাহলে প্রথম নাম্বারটা যেহেতু 0 হয়নি তাহলে পরের নাম্বারটাকে অবশ্যই 0 হতে হবে, তবে গুণ করলে তো আমরা 0 পাবো, বোঝা গেছে। তাহলে করা যাক। আচ্ছা, যেই নাম্বারটা নিয়েছি দ্বিতীয়বার সেই মানে অন্য নাম্বার তোলার সময় আমাদেরকে কি করতে হবে? সেই নাম্বারটা আবার পকেট থেকে বার করে ওই ঝুলিতে রেখে দিতে হবে, বোঝা গেছে। তাহলে আবার টোটাল কটা নাম্বার হয়ে যাবে? 10টা নাম্বার হয়ে যাবে, যেহেতু একটা নাম্বার নিয়ে নিয়েছি। এখন তো এখানে টোটাল 9টা নাম্বার পড়ে রয়েছে, বোঝা গেছে। কিন্তু দ্বিতীয়বার তোলার সময় যে 9টা নাম্বার, এই দ্বিতীয়বার আরেকটা যে নাম্বার তুলবো সেই সময় এই যে আরেকটা নাম্বার তুলেছি সেইটা আবার এখানে অ্যাড করে দেবো, তাহলে এখানে আবার টোটাল 10টা নাম্বার হয়ে যাবে, বোঝা গেছে। তাহলে আবার টোটাল 10টা নাম্বার হয়ে গেল, ঠিক আছে। এবার এই 10টা নাম্বার থেকে আমাদেরকে 0 তুলতে হবে, ঠিক আছে। তাহলে 0 তোলার প্রবাবিলিটি কত হবে? 1/10, বোঝা গেছে। তাহলে এটা কত আসছে? 9/10 ইন্টু 1/10, তাহলে আসছে কত? 9/100। তাহলে অতএব সম্ভাবনা অ্যান্সার কত হবে? 1/10 প্লাস 9/100, লসাগু হবে 100, এটা হবে 10 প্লাস 9, তাহলে 19/100 অ্যান্সার হবে। 51 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে 1 থেকে 9 অঙ্কগুলি থেকে যথেচ্ছভাবে দুটি অঙ্ক নেওয়া হয়, তাহলে অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম হবে, তবে মানে অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম হয়, ঠিক আছে, তবে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। দুটি সংখ্যার সমষ্টি অযুগ্ম হবে কখন? কখন কখন কখন? যখন একটি সংখ্যা যুগ্ম আর একটি সংখ্যা অযুগ্ম হবে, তখনই, বোঝা গেছে। একটি সংখ্যা কি যুগ্ম আর একটি সংখ্যা অযুগ্ম হবে, ঠিক আছে। 1 থেকে 9 পর্যন্ত কি কি নাম্বার আছে? 1 2 3 4 5 6 7 8 9, ওকে, এই 9টা নাম্বার আছে। তো এইখান থেকে যখনই আমরা একটা অযুগ্ম সংখ্যা নেব আর একটা যখন যুগ্ম সংখ্যা নেব, তখন সেই দুটোকে যোগ করলে আমরা কি সংখ্যা পাবো? অযুগ্ম, ঠিক আছে, এই ব্যাপার। এবার কি বলেছে দেখো, তবে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে।
একটি অঙ্ক 6, ঠিক আছে, 6 মিনস কি, 6 মানে হচ্ছে যুগ্ম, বোঝা গেল। তাহলে একটা অঙ্ক যুগ্ম, 6টা হচ্ছে যুগ্ম, তাহলে যে আরেকটা যে আমরা মানে কি বলবো সংখ্যা নেবো সেইটাকে কি হতে হবে, অযুগ্ম, বোঝা গেছে। তাহলে আমরা লিখি এ হচ্ছে একটি অঙ্ক 6 হওয়ার ঘটনা, বোঝা গেল। তাহলে এন অফ এ কত হবে, এই 6 একটা থাকবেই, 6কে আমরা কত রকম উপায় নির্বাচন করতে পারি, 6C0 রকম উপায়, 6C0, ঠিক আছে, ইন্টু এবার যে আরেকটা সংখ্যা যেটা নেবো সেইটাকে কি অযুগ্ম হতে হবে, তবেই তো 6 আর ওই অযুগ্ম সংখ্যাকে যোগ করলে আমরা অযুগ্ম সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে অযুগ্ম সংখ্যা এখানে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। তাহলে 5টা থেকে আমরা একটা সংখ্যা নির্বাচন করতে পারি 5C1 রকম উপায়, ঠিক আছে। তাহলে এটা এন অফ এ বেরিয়ে গেল। এবার এন অফ এস মানে কি, মানে হচ্ছে নমুনা দেশের অন্তর্গত সসীম সংখ্যক নমুনা বিন্দুর সংখ্যা, মানে স্যাম্পল স্পেসে থাকা নমুনা বিন্দুগুলির সংখ্যা, ঠিক আছে। তাহলে এন অফ এস কত হবে, এন অফ এস হবে যে এই আমরা এই যুগ্ম সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা নিচ্ছি, আর পড়ে থাকা যে অযুগ্ম সংখ্যাগুলো আছে সেখান থেকে আমরা একটা সংখ্যা নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই কটা যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা আছে এখানে 4টে, তাহলে 4C1 ইন্টু আর যে পড়ে থাকা যে অযুগ্ম সংখ্যা সেখান থেকে আমরা একটা সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে কি 5C1। তবে এই দুটোকে যোগ করলে মানে যেই সংখ্যাগুলো পাবো বা যেই সংখ্যাগুলো নেবো তবেই আমরা যোগ করলে একটা অযুগ্ম সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ এ হবে, এটার ভ্যালু কত হবে, 6C0 মানে 1 ইন্টু এটা 5 আর এইদিকে এটা হবে 4 ইন্টু 5, তাহলে অ্যান্সার হবে 5/20, মানে 1/4 হবে অ্যান্সার, ঠিক আছে, 1/4 হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে। তারপর 52 অঙ্কটা দেখো কি বলছে, এখানে বলছে একজন পরীক্ষার্থীর পদার্থবিদ্যায় পাস করার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ কি ফিজিক্সে পাস করার সম্ভাবনা আর কি কত, 70%, 70% মানে কত, 70/100 মানে 7/10, ঠিক আছে। এবার কেমিস্ট্রিতে পাস করার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ কেমিস্ট্রি কত দেওয়া আছে এখানে 40% মানে কত 40/100, তাহলে কত হচ্ছে 2/25, তাই তো, ওকে। এবার এখানে লেখা আছে দুটি বিষয়ের মধ্যে একটিতে ওই পরীক্ষার্থীর পাস করার সম্ভাবনা কত বার করো, ঠিক আছে। তাহলে দুটিতে একটি মানে দুটির মধ্যে একটি বিষয় পাস করার সম্ভাবনা হচ্ছে কি হচ্ছে দেখা যাক, প্রবাবিলিটি অফ ফিজিক্স মানে ফিজিক্সে পাস করে গেল কিন্তু কেমিস্ট্রিতে ফেলু হয়ে গেল, ঠিক আছে। তাহলে কেমিস্ট্রির মাথায় কমপ্লিমেন্ট চাপাবো, ঠিক আছে, প্লাস আর ফিজিক্সে হয়তো ফেলু হয়ে গেল, তাহলে ফিজিক্সের মাথায় কমপ্লিমেন্ট চাপাবো কিন্তু কেমিস্ট্রিতে পাস করে গেল, তাহলে এই দুটোর মধ্যে একটায় যে কোনো একটায় পাস করার সম্ভাবনা আর কি, ঠিক আছে। দুটো যোগ করলে আমরা টোটাল সম্ভাবনাটা পেয়ে যাব। তাহলে কেমিস্ট্রির মাথায় যদি কমপ্লিমেন্ট চাপাই তাহলে সেটা কত আসছে 1 - 2/25, তাহলে এটা কত হচ্ছে 23 তাই তো নাকি, হ্যাঁ 23/25, ওকে। না 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 এখানটা ভুল হয়েছে, এটা 25 হবে না, সরি, এটা 5 হবে, 2/5। তাহলে প্রবাবিলিটি অফ কেমিস্ট্রির মাথায় কমপ্লিমেন্ট চাপালে কত হবে 1 - 2/5, তাহলে কত 3/2, আর এদিকে প্রবাবিলিটি অফ ফিজিক্সের মাথায় যদি কমপ্লিমেন্ট চাপাই সেটা কত আসবে, সেটা আসবে 3 কত 1 - 7/10 মানে কত 3/10, ঠিক আছে। মানে পটাপট করে মান বসাও, তাহলে 7/10 ইন্টু 3/5 প্লাস 3/10 ইন্টু 2/5, তাহলে কত আসছে 21/50, আর এইদিকে আসছে 6/50, তাহলে আসছে অ্যান্সার 27/50 হচ্ছে অ্যান্সার, ওকে। এটা হবে অ্যান্সার, ডি এরটা হবে অ্যান্সার, বোঝা গেছে। আচ্ছা 53 অঙ্কটা দেখো কি বলেছে, 50, 60 ও 70 বছর বয়স্ক তিনটে ব্যক্তি আছে,
50 বছর বয়স্ক ব্যক্তির আরও 10 বছর বাঁচার সম্ভাবনা হচ্ছে 0.8। আমরা ধরে নিচ্ছি এটার প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে, কত এটা 0.8। তারপর 60 বছর বয়স্ক ব্যক্তির আরও 10 বছর বাঁচার সম্ভাবনা 0.5, মানে প্রবাবিলিটি অফ বি কত 0.5, ঠিক আছে। আর 70 বছর বয়স্ক ব্যক্তির আরও 10 বছর বাঁচার সম্ভাবনা হচ্ছে 0.2, 0.5 আর কি। তাহলে প্রবাবিলিটি অফ সি ধরে নিচ্ছে এটা 0.2। এবার কি বলেছে, ব্যক্তি 3 জনের মধ্যে কমপক্ষে দুজনের আরো 10 বছর বাঁচার সম্ভাবনা কত বার করতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো কমপ্লিমেন্ট আগে বার করে নাও। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত, 1 মাইনাস 0.8, তাহলে কত 0.2। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত 0.5 হবে, আর প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট কত হবে 0.8 হবে, তাই তো। ইজি জিনিস, সোজা জিনিস হয়ে গেল। এবার আমরা ডি একটা ঘটনা নিচ্ছি, কি ডি একটা ঘটনা নিচ্ছি, যেটা হচ্ছে এই ব্যক্তি 3 জনের মধ্যে কমপক্ষে 2 জনের আরো 10 বছর বাঁচার ঘটনা, ঠিক আছে। কমপক্ষে 2 জনের, ম্যাক্সিমাম তাহলে কত 3 জনও বাঁচতে পারে, 3 জনও আরো মানে 10 বছর বাঁচতে পারে, সেটাও আমরা নেবো। আর বাকি মিনিমাম কত 2 জন, একজন মরবেই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এ আরো 10 বছর বাঁচছে, ঠিক আছে, বি আরো 10 বছর বাঁচছে, মানে বি মানে হচ্ছে এখানে দ্বিতীয় ব্যক্তি, ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তি আরো 10 বছর বাঁচছে, তৃতীয় ব্যক্তি বাঁচছেন না, তিনি আরআইপি হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে সেটার মাথায় কমপ্লিমেন্ট চাপাবো, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, কমপক্ষে 2 জন আরো 10 বছর বাঁচছে, ওকে। তারপর ইউনিয়ন কি, ইউনিয়ন হচ্ছে প্রথম ব্যক্তি আরো 10 বছর বাঁচছে, দ্বিতীয় ব্যক্তি মারা যাচ্ছেন, আর তৃতীয় ব্যক্তি আরো 10 বছর বাঁচছেন, ঠিক আছে। ইউনিয়ন আবার কি, এ ব্যক্তি আর মানে মারা যাচ্ছেন আর 10 বছর বাঁচছেন না, ঠিক আছে। ইন্টারসেকশন, বি ব্যক্তি 10 বছর বাঁচছেন, ইন্টারসেকশন সি ব্যক্তি আরো 10 বছর বাঁচছেন, ঠিক আছে। ইউনিয়ন, 3টে ব্যক্তি আরো 10 বছর বাঁচছে, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কমপক্ষে তো 2 জন বলেছে, তাহলে ম্যাক্সিমাম 3 জনও হতে পারে, ওকে। এবার প্রবাবিলিটি চাপাও, কি চাপাবো প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি অফ ডি কত হবে, প্রবাবিলিটি অফ এই পুরোটা যা আছে, ঠিক আছে। তারপর আমরা কি লিখবো, প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়াল টু, এটা এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কি পরস্পর পৃথক, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে পুরোটাকে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস probability of A intersection B complement intersection C plus probability of A complement intersection B intersection C, yes, plus probability of A union B, sorry ইউনিয়ন লিখেছি কেন, একটু ভুল হয়েছে, এটা ইউনিয়ন হবে না, চেঞ্জ হবে, এগুলো তো ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাবো প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়াল টু, এই ঘটনাগুলো মানে এ বি সি কমপ্লিমেন্ট, এইগুলো কি, এগুলো হচ্ছে সব পরস্পর স্বাধীন ঘটনা, এ বি সি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই ঘটনাগুলো সব স্বাধীন ঘটনা। তাহলে আমরা এই ইন্টারসেকশনটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি প্লাস প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি, ঠিক আছে।
এবার এই প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট যার যা মান আছে এখান থেকে পটাপট বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেশন করো, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওটা একটু নিজেরা করে নাও, অ্যান্সার আসবে এইটা ডি এরটা আসবে, একটু এটা করে নিও, মানগুলো বসিয়ে ক্যালকুলেশনটা করে নিও। ঠিক আছে, এরপর 54 দাগের অঙ্কটা কি বলছে, এখানে বলেছে যে 3টে ছাত্রকে একটি অঙ্ক সমাধান করতে দেওয়া হলো, যাদের সমাধান করতে পারার সম্ভাবনা হচ্ছে হাফ, 1/3 আর হচ্ছে 1/4। এদের অঙ্কটিকে সমাধান করার ঘটনা স্বাধীন হলে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ছাত্র দ্বারা অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত, হাফ, মানে আমরা ধরে নেবো ওই প্রথম ছাত্রের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ সমান হাফ, দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি সমান 1/3, আর তৃতীয় ছাত্রের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ সি মানে যেটা 1/4। ঠিক আছে, এরা সব কমপ্লিমেন্ট বার করে ফেলাম, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে, হাফ, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হবে, 2/3, আর প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট কত হবে, 3/4। ঠিক আছে, এবার আমরা ওই ছাত্রটা মানে ওই 3টে ছাত্ররই অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত সেটা বার করতে হবে। আমরা তার আগে কি বার করব, সেই অঙ্কটা সমাধান করতে পারার মানে সমাধান না করতে পারার সম্ভাবনা কত, তাহলে সমাধান করতে পারছে না, তাহলে কি বার করতে হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। মানে কি, প্রথম ছাত্র অঙ্কটি সমাধান করতে পারলো না, দ্বিতীয় ছাত্রটিও অঙ্কটি সমাধান করতে পারেনি, আর তৃতীয় ছাত্রটিও অঙ্কটি সমাধান করতে পারেনি। তো এখানে বলেছে এই অঙ্কগুলো সমাধান করতে পারার ঘটনা স্বাধীন, মানে এ বি সি এইগুলো হচ্ছে পরস্পর স্বাধীন, মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট এইগুলোও পরস্পর স্বাধীন হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট। এবার পটাপট করে মানগুলো বসাও, তাহলে কত আসছে, এটা হাফ ইন্টু 2/3 ইন্টু 3/4, 2 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে এটা 1/4। ওকে, তাহলে অতএব অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 1/4, তাহলে কত হচ্ছে, 3/4 অ্যান্সার, 3/4 ডি এরটা অ্যান্সার, ডি এরটা। ঠিক আছে, তারপর 55 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে যে এ বি সি এর পক্ষে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা হচ্ছে 1/3, 1/5 আর 1/4। তাহলে লিখে দাও এখানে প্রবাবিলিটি অফ এ কত, 1/3, প্রবাবিলিটি অফ বি কত, 1/5, আর প্রবাবিলিটি অফ সি কত, 1/4। ঠিক আছে, তারা একসঙ্গে চেষ্টা করে, তবে ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা কত বার করতে হবে। তাহলে ঠিক একটি গুলি চেয়েছে। ঠিক আছে, তাহলে ঠিক একটি গুলি দ্বারা যদি সম্ভাবনা হয়, মানে লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা আছে, তাহলে একজন গুলি করলে সেটা লক্ষ্যবস্তুকে লাগছে, আর বাকি দুটো কি লাগবে না। ঠিক আছে, তাহলে কত রকম ভাবে হতে পারে দেখা যাক। প্রথম এ বস্তু মানে এ ব্যক্তি গুলি করার পর লক্ষ্যবস্তুকে সেটা লাগলো। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ কি, বি কমপ্লিমেন্ট, বি গুলি করলেও লাগলো না লক্ষ্যবস্তুকে, ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে সি গুলি করলো সেটাও লক্ষ্যবস্তুকে লাগলো না, এটা হতে পারে। কমপক্ষে, তাহলে কমপক্ষে নয়, ঠিক একটি, এখানে কি ছিল যে ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করা সম্ভব নয়। এখানে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করা হয়েছে, সেটা কে করেছে, এ করেছে। ঠিক আছে, এরপরে বি করবে সেম ভাবে, তাহলে এ পারলো না, বি করে দিল। ঠিক আছে, তারপর প্লাস, তারপর এ কমপ্লিমেন্ট মানে এ পারলো না, বি পারলো না, সি পেরে গেল। ঠিক আছে, তারপর এখানে প্রবাবিলিটি অফ এ কত মান বসাবো, 1/3, আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হবে, 1 থেকে 1/5 বাদ দাও, মানে কত আসছে, 4/5 বসিয়ে দাও, ইন্টু সি কমপ্লিমেন্ট কত হবে, 3/4, প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে, 2/3, প্রবাবিলিটি অফ বি কত, 1/5, ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট কত, ওই 3/4, প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হচ্ছে 2/3, ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হচ্ছে
4 এর 5 আর প্রবাবিলিটি সি হচ্ছে 1/4। তাহলে কাটাকুটি করো, কাটাকুটি, ঠিক আছে, এই গেল। তাহলে এটা আসছে 1 এর 5 প্লাস 1 এর 10 প্লাস 1 এর 15, লসাগু কত হবে 5 30, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 6 প্লাস 3 প্লাস এটা হচ্ছে 2, ঠিক আছে, সরি এটা 2 আছে এখানে, তাহলে এটা 2 হবে, তাহলে এটা 4, তাহলে এটা কত আসছে 13/30, এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে বি এরটা, ঠিক আছে। তারপর 56 দাগের অঙ্কটা দেখো। তিনজন স্বাধীন সমালোচক কর্তৃক কোনো পুস্তক ভালো বলে সমালোচিত হওয়ার অনুকূলে ঘটনা, মানে অনুকূলে সুযোগ, সুযোগ যথাক্রমে 5:2 আর হচ্ছে 4:3 আর হচ্ছে 3:4। তিনজন যেহেতু আছে, তিনজনের কোনো পুস্তককে ভালো বলে সমালোচিত হওয়ার অনুকূলে সুযোগ হচ্ছে 5:2, 4:3 এবং 3:4। তিনটি সমালোচনার মধ্যে অধিকাংশই ভালো বলে সমালোচিত হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে, ঠিক আছে। অধিকাংশই ভালো হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে আমরা আগে এখানে বার করি প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ ধরে নিচ্ছি আমরা প্রথম, মানে স্বাধীন সমালোচক দ্বারা কোনো পুস্তককে ভালো বলার ঘটনা, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ মানে অনুকূলে সুযোগ বলেছে, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে 5/5 প্লাস 2, তাহলে 5/7। আর বি হচ্ছে দ্বিতীয় সমালোচক দ্বারা পুস্তকটিকে ভালো বলার অনুকূলে ভালো বলার হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে। তাহলে এটা কত হবে 4/4 প্লাস 3 আর কি, এখানে অনুকূলে সুযোগ দেওয়া আছে এইটা, তো ওই অনুযায়ী 4/4 প্লাস 3, তাহলে কত হবে 4/7। আর প্রবাবিলিটি অফ সি এটা ওই তৃতীয় সমালোচক দ্বারা আর কি, ঠিক আছে। অনুকূলে সুযোগ দেওয়া আছে এখানে কত 3:4, তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে 3/3 প্লাস 4 মানে 3/7, ঠিক আছে। এবার আমাদেরকে কি বলেছে, তিনটি সমালোচনার মধ্যে অধিকাংশই ভালো বলে সমালোচিত হওয়ার সম্ভাবনা, অধিকাংশই ভালো কখন হবে দেখা যাক। প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে, মানে এ মানে প্রথম সমালোচক ভালো বলছে। প্রবাবিলিটি অফ বি, উনিও ভালো বলছেন বইটাকে। প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট, মানে উনি বইটাকে ভালো বলছে না তার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে অধিকাংশই ভালো, ঠিক আছে, কখন হবে যখন তিনজনের মধ্যে দুজন ভালো বলছে, আর না হলে তিনজনের মধ্যে তিনজনই ভালো বলছে, তাই তো, সেগুলো অধিকাংশের দিকে যাবে। আর যদি এইটা হতো যে একজন ভালো বলছে, সেটা হচ্ছে ওই দুজনের তুলনায় তিনজনের তুলনায় কম হচ্ছে, তাহলে ওটা অধিকাংশের দিকে যেত না, ঠিক আছে, বুঝতে পারা গেছে, ক্লিয়ার। যদি আমরা কমপ্লিমেন্ট দুটো করে দিতাম, নয় যে প্রথম ব্যক্তি ভালো বলছেন, দ্বিতীয় ব্যক্তি খারাপ বলছেন, আর তৃতীয় ব্যক্তিও খারাপ বলছেন বইটার ব্যাপারে সমালোচনা করে, তাহলে এইটা থেকে আমরা বলতে পারতাম কি ওটা অধিকাংশ নয়, অধিকাংশই খারাপ বলছে, তখন বোঝা গেছে। আমাদেরকে বার করতে হবে কি অধিকাংশই ভালো বলে, মানে মিনিমাম দুটো, মানে দুজন আর কি, দুজন যেন ভালো বলে, আর ম্যাক্সিমাম তিনজন ভালো বললেও কোনো অসুবিধা নেই, ওকে। তারপর প্লাস কি, প্রথম ব্যক্তি ভালো বলছেন, দ্বিতীয় ব্যক্তি বলছেন যে বইটা ভালো নয়, আর তৃতীয় ব্যক্তি বলছেন বইটা ভালো, সেটার প্রবাবিলিটি এইটা। প্লাস প্রথম ব্যক্তি বলছেন ভালো নয়, দ্বিতীয় ব্যক্তি বলছেন না বইটা দারুণ ঝাক্কাস বই একদম, ঠিক আছে, আর তৃতীয় ব্যক্তিও বলছেন বইটা ভালো। এবার কি হবে, তিনজনই ভালো বলে দিলেন বইটাকে, তিনজনই ভালো বলে দিলেন, ক্লিয়ার। এবার এখানে পটাপট করে এই মানগুলো বসাও, এখানে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, এটা প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বার করো, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট বার করো, প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট বার করো, পটাপট করে এই জায়গায় মানগুলো বসাও, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। একটু ক্যালকুলেশন করে নেবে, অ্যান্সার হবে এই বি এরটা, বোঝা গেছে। দেখে নাও এটা তাহলে কি বেরোচ্ছে, এটা বেরোচ্ছে যে অধিকাংশই ভালো বলে সমালোচিত হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। এখানে অধিকাংশই ভালো বলে সমালোচিত করছে, সেটা সম্ভাবনা, টোটাল সম্ভাবনাটা আমরা বার করে নিচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। 57 দাগের অঙ্কটা কি বলছে দেখো, যে কোনো কোম্পানির পরিচালক মণ্ডলীর পদের জন্য দুদল প্রার্থী প্রতিযোগিতা করে, ঠিক আছে। প্রথম এবং দ্বিতীয় দলের
জয়লাভ করার সম্ভাবনা হচ্ছে 0.6 আর 0.4। ক্লিয়ার? যদি প্রথম দল জয়লাভ করে তবে নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা হচ্ছে 0.8, আর যদি দ্বিতীয় দল জয়লাভ করে তাহলে অনুরূপ সম্ভাবনা, মানে ওই নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা হচ্ছে 0.3। তাহলে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে, নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা কত। আমরা এখানে প্রথম যে দলটা আছে না, মানে প্রথম দল তার জয়লাভ করার সম্ভাবনাটাকে ডিনোট করব প্রবাবিলিটি অফ এ দ্বারা, সেটা কত 0.6। আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে কি, প্রথম দলটা হেরে যাচ্ছে তাহলে কারা জিতবে, দ্বিতীয় দল জয়লাভ করার সম্ভাবনা এটা, তাই তো নাকি? এটা প্রথম দল জিতছে, এটা প্রথম দল হারছে, প্রথম দল হারা মানে কি দ্বিতীয় দল জিতছে, তাহলে প্রথম দল হারার সম্ভাবনা মানে কি দ্বিতীয় দল সেটা দ্বিতীয় দল সেটা জেতার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে এটা সমান কি হবে 0.4। ঠিক আছে, এবার নতুন প্রোডাক্টটি চালু করার ঘটনার নাম দিচ্ছি আমরা এক্স। ঠিক আছে, এক্স হচ্ছে নতুন প্রোডাক্ট চালু করার ঘটনা। ওকে, এবার আমাদেরকে কি বার করতে হবে, নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা। ঠিক আছে, কিন্তু এখানে একটা শর্ত আছে, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি আর কি, কন্ডিশনাল প্রবাবিলিটির অঙ্ক। তো দেখো, কখন নতুন প্রোডাক্ট চালু করা হবে, কখন, যখন এই প্রথম দল জয়লাভ করবে তখন, অথবা কি দ্বিতীয় দল জয়লাভ করবে তখন। কন্ডিশন এইগুলো বোঝা যাচ্ছে, তবে চালু হবে, এমনি এমনি চালু হবে না। এই কেউ জিতলোই না, দুজনেই হেরে গেল না, এরকম কিছু হবে না অবস্থা, যেহেতু একজন তো জিতবে। মানে কোনো কারণে যদি এই বাতিল হয়ে যায়, মানে ভোট প্রক্রিয়াটাই যদি বাতিল হয়ে যায়, তাহলে প্রোডাক্ট চালুই হবে না। ঠিক আছে, তো কন্ডিশন এটা কি, কন্ডিশন এটাই যে জিততে হবে কাউকে। সে প্রথম দল জিতলে তার সম্ভাবনা এত নতুন প্রোডাক্ট চালু করার, আর দ্বিতীয় দল যদি জয়লাভ করে তাহলে তাদের সম্ভাবনা হচ্ছে এত ওই নতুন প্রোডাক্ট চালু করার। ঠিক আছে, তাহলে আমরা বার করছি কি প্রবাবিলিটি অফ এক্স। ঠিক আছে, কোন কন্ডিশনে, এক্স বাই এ, এটা যখন হবে তখন, এটা মানে এটা কি প্রথম দল যখন জিতবে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স বাই এ কত 0.8, আর প্রবাবিলিটি অফ এক্স বাই এ কমপ্লিমেন্ট সেটা কত, সেটা হচ্ছে 0.3। ঠিক আছে, এটা যখন দ্বিতীয় দল জিতবে তখন তাদের নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা মানে 0.3। ওকে, এবার আমাদেরকে বার করতে হবে শুধু প্রবাবিলিটি অফ এক্স, মানে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এক্স, এটা বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এক্সকে কিভাবে লিখতে পারি, এক্সকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টারসেকশন এ প্লাস এক্স ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তো এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমি দেখাচ্ছি, যদি এইটা এক্স হয়, এটা যদি এ হয়, ঠিক আছে, তাহলে এক্স ইন্টারসেকশন এ কোনটা হবে, এক্স ইন্টারসেকশন এ, কালি চেঞ্জ করলাম, কালি চেঞ্জ হলো না, আচ্ছা ঠিক আছে, এই হলুদ কালি দিয়ে দেখাচ্ছি, এক্স ইন্টারসেকশন এ কোনটা হবে, এই পোর্শনটা হবে। ঠিক আছে, এই পোর্শনটা হবে। ওকে, এটা হচ্ছে এক্স ইন্টারসেকশন এ। ঠিক আছে, তারপর এক্স, এক্স মানে পুরোটা, আর ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে কোন পোর্শনটা হবে, এই পোর্শনটা হবে, তাই তো। তাহলে এক্স ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কোনটা হবে, এই পোর্শনটা হবে, শুধু এইটা বাদে আর কি, এই পোর্শনটা। তাহলে এবার যখন আমরা এক্স ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এই এক্স ইন্টারসেকশন এ মানে এই পোর্শনটা প্লাস এক্স ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে এই পোর্শনটা আমরা যখন যোগ করব তখন পুরো কোনটা পাবো, এই এক্সটাকে পেয়ে যাব, পুরো এই এক্সটাকে পেয়ে যাব, বোঝা যাচ্ছে, তাই করেছি। এবার উভয় পক্ষে প্রবাবিলিটি চাপাও, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির কি থেকে কি ফর্মুলা জানি, আমরা জানি প্রবাবিলিটি অফ এক্স বাই এ, এটা সমান কি হয়, প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন এ বাই প্রবাবিলিটি অফ এ।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এক্স বাই এ ইন্টু প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন এ। ঠিক আছে, তাহলে এক্স ইন্টারসেকশন এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, তাই তো, বসিয়ে দাও। তাহলে প্রবাবিলিটি অফ এক্স বাই এ ইন্টু প্রবাবিলিটি অফ এ। সেমভাবে এই জায়গাতে আমরা বসাবো প্রবাবিলিটি অফ এক্স বাই এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার পটাপট করে এই মানগুলো বসাবো। কত? 0.6 প্রবাবিলিটি অফ এ 0.6 ইন্টু এটা কত, এটা কত 0.8 প্লাস প্রবাবিলিটি অফ এক্স বাই এ কমপ্লিমেন্ট এটা কত 0.3 ইন্টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে 0.4। এবার গুণ করো, তাহলে 0.48 প্লাস 0.12, তাহলে যোগ করলে কত হবে 0.60 মানে 0.6 আর কি। ঠিক আছে, দশমিকের পর শূন্যর ভ্যালু থাকে না, যেভাবে তার লাইফে তোমার ভ্যালু। ঠিক আছে, এটা হবে এরটা অ্যান্সার। দেখো কারো কত প্রবলেম হলে জানাবে। 58 অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে একজন ব্যক্তি রিপোর্ট করেন যে পরীক্ষার সময় কোনো জীবাণুর এ ওষুধের সঙ্গে বিক্রিয়া করার সম্ভাবনা 0.62 এবং বি ওষুধের সাথে বিক্রিয়া করার সম্ভাবনা 0.53। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রবাবিলিটি অফ এ মানে এ জীবাণুর সাথে বিক্রিয়া করার সম্ভাবনা আর কি। প্রবাবিলিটি অফ এ কত 0.62 আর প্রবাবিলিটি অফ বি মানে বি জীবাণুর ওষুধের সাথে বিক্রিয়া করার সম্ভাবনা, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি মানে 0.53। ঠিক আছে, এবার এখানে দিয়েছে এ ও উভয় ওষুধের সাথে জীবাণুর বিক্রিয়া করার সম্ভাবনা 0.18। তাহলে উভয়ের সাথে বিক্রিয়া করছে মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সেটা কত 0.18। আর কারো সঙ্গে বিক্রিয়া করে না সেটার সম্ভাবনা হচ্ছে 0.13। তাহলে কি কারোর সাথে বিক্রিয়া করে না মানে কি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটা কত 0.13। ঠিক আছে, এবার আমাদেরকে চেক করতে হবে পরীক্ষার রিপোর্ট সম্পর্কে কোনো প্রশ্ন করা উচিত কি উচিত না, মানে রিপোর্টটা কি আদৌ ঠিক, যদি ঠিক হয় কোনো প্রশ্ন করা উচিত নেই। ঠিক আছে, বাড়ি চলে যাব। আর যদি হচ্ছে রিপোর্টটা ভুল হয় তাহলে কোশ্চেন তো করবোই, কেন ভুল হচ্ছে রিপোর্টে ভুল আছে, দুধে জল মেশানো আছে। ঠিক আছে, তো দেখা যাক প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, ডি মর্গানস ল থেকে আমরা কি লিখতে পারি? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে লিখতে পারি এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, তাই তো। এবার প্রবাবিলিটি চাপা, তাহলে এইটাকে আমরা লিখতে পারি এইভাবে। ঠিক আছে, তো এখানে এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাচ্ছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 0.13। তো এখান থেকে লিখতে পারি কমপ্লিমেন্ট যেহেতু আছে সেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাই তো 0.13। বোঝা গেছে তো? এটা কি আমরা কি জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান কি 1, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হয় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আমি এগুলো এত বোঝাচ্ছি কেন, আমি তো আগের অঙ্কে এতবার বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারবে আমি জানি। ঠিক আছে ঠিক আছে, তারপর তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তাহলে কত হবে 1 মাইনাস 0.13 মানে কত 0.87 হলো। এবার আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এইভাবে বার করব, এই ফর্মুলা ইউজ করে। কি ফর্মুলা? যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি ফর্মুলা হয়? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত 0.62 বসিয়ে দাও, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত 0.53 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত 0.18। তাহলে এটাকে যোগ করো, যোগ করলে কত আসবে 1.15 মাইনাস 0.18, তাহলে এটা কত আসবে 8 বিয়োগ করলে 7 2 9 আর এদিকে 0, তাহলে 0.97 অ্যান্সার বেরোচ্ছে। তাহলে এইখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি এসছে 0.87 আর এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি এসছে 0.97। যদি রিপোর্টটা ঠিকঠাক হতো তাহলে এই দু রকম প্রসেসেই যদি আমরা অ্যান্সারটা বার করতাম তাহলে সেম আসতো। বুঝে গেছে?
পাতারিভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তুলে ফেলে দে, ঠিক আছে, ফেলে দেওয়া হলো। তাহলে অবশিষ্ট 50টি তাস থেকে একটি টেক্কা তোলার সম্ভাবনা কত বার করতে হবে, ঠিক আছে। তাহলে কটা টেক্কা থাকে তাসে? তো তাস খেলো, কারা কারা তাস খেলো একটু কমেন্টে জানিও তো। আমিও তোমাদের কাছ থেকে শিখতে চাই তাস খেলা, আমি জানি না, আমাকে একটু শিখিও, কমেন্টে তোমরা জানিও যে কে কে তাস খেলো, ঠিক আছে। তাসে টেক্কা থাকে 4টে, এগুলো এ বলে থাকে না, এ লেখা থাকে না, ওই 4টে টেক্কা। তাহলে আমরা কি করছি, যথেচ্ছভাবে 2টি তাস তুলে ফেলে দিচ্ছি, ফেলে দিলাম। তাহলে যে তাসগুলো ফেলে দিচ্ছি সেই তাসগুলো কি হতে পারে, যে 2টি তাস যে ফেলে দিলাম সেই 2টি তাসই টেক্কা ছিল, সেই টেক্কাগুলো ফেলে দিলাম, 2টো হতে পারে তো এটা। তাহলে এই ঘটনাটা কি হচ্ছে, এই ঘটনা হচ্ছে দুটি তাস মানে ফেলে দেওয়া 2টি তাসই টেক্কা, ঠিক আছে। বি ঘটনায় কি বলছে, যে 2টো তাস ফেলেছি তার মধ্যে একটা টেক্কা নয়, ঠিক আছে, তাহলে সেটাই লিখছি যে একটি টেক্কা, ফেলে দেওয়া একটি তাস টেক্কা, অপরটি নয়, ঠিক আছে। আর সি বলছে যে 2টি তাস ফেলছি তার মধ্যে একটাও টেক্কা নেই, ঠিক আছে, একটিও টেক্কা নয়, ক্লিয়ার, এটা একটিও টেক্কা নয়, বুঝে গেছে। কটা টেক্কা আছে, 4টে, তাহলে 4টে টেক্কা ছাড়া বাকি কটা তাস থাকবে পড়ে, 52টার মধ্যে থেকে 48টা, বোঝা গেছে। এবার প্রবাবিলিটি অফ এ মানে ফেলে দেওয়া 2টি তাসই টেক্কা হওয়ার সম্ভাবনা বা সম্ভাবনা, ঠিক আছে, সেটা কত হবে, প্রবাবিলিটি অফ এ হবে 2টো তাস তোলা হচ্ছে মানে ফেলে দেওয়া হচ্ছে 52টি তাসের মধ্যে, তাহলে 52C2, আর উপরে হবে মানে লবে কি থাকবে, যে 2টি তাসই টেক্কা 4টে তাসের মধ্যে, তাহলে 4C2, ঠিক আছে, ওকে। এবার এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে অবশিষ্ট যে 50টি তাস আছে সেইটা থেকে একটি টেক্কা তোলার সম্ভাবনা, বোঝা যাচ্ছে। অবশিষ্ট যে 50টি যে তাস আছে নয়, 2টি তাস ফেলে দিচ্ছি, তাহলে আর কটা তাস পড়ে থাকছে, 50টা, তাহলে ওই 50টা তাস থেকে একটা তাস তুলবো, সেই তাসটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত, বোঝা গেল। সেটা এর সাথে গুণ করতে হবে, কি গুণ করব, 50টা তাস পড়ে রয়েছে, তাহলে ওই সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা নমুনা দেশে কত হবে, মানে n অফ s, সেটা ওই 50 হবে, বুঝে গেছে। টেক্কা 2টো ফেলে দিয়েছি, তাহলে কটা টেক্কা আছে আর তাসে 2টো, তাই তো। তো ওই দুটো থেকে কি একটি তুলতে হবে, করকম ভাবে তোলা যাবে, 2C1 রকম উপায়, বুঝে গেছে এইটা। আর প্রবাবিলিটি অফ বি, সেটা কি হবে, একটি টেক্কা যে ফেলে দেওয়া তাসটি সেটা হচ্ছে একটি টেক্কা, ঠিক আছে, তাহলে ওই হরে 52C2 হবে, আর 4টে টেক্কার মধ্যে একটা টেক্কা ফেলে দিয়েছি, বোঝা গেছে। তাহলে কি হবে, 4C1, ঠিক আছে, ইন্টু আর একটা যে তাস ফেলেছি সেটা কোনটা, বাকি 48টা তাসের মধ্যে থেকে নেওয়া হয়েছে, সেটা ওই 4টে টেক্কার মধ্যে নয়, ঠিক আছে, তাহলে ইন্টু কি 48C1, বোঝা গেছে। এবার হচ্ছে কিসের প্রবাবিলিটি বার করব, যে ওই যে 2টো তাসের মধ্যে, দুটো তাস নয়, যে অবশিষ্ট 50টি তাস আছে সেইখান থেকে একটা তাস তোলা হলে সেটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত। তাহলে যদি একটা তাস টেক্কা ফেলে দিই, একটা তাস যে ফেলেছি 2টো তাসের মধ্যে একটা হচ্ছে টেক্কা, সেটা যদি আমরা ফেলে দিই তাহলে যে 50টা তাস আছে তাদের মানে তার মধ্যে আর 3টে টেক্কা থাকবে, তাই তো। তাহলে 3টে টেক্কা থেকে একটি টেক্কা তোলা যায় 3C1 রকম উপায়, ঠিক আছে, বাই কি কটা তাস পড়ে রয়েছে
50টা, 50 বসিয়ে দাও। তারপর প্রবাবিলিটি অফ সি, প্রবাবিলিটি অফ সি কী লিখবো, যে 52টি তাসের মধ্যে থেকে 2টো তাস ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা, সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত, 52C2। ঠিক আছে, এবার যে 2টো তাস ফেলা হচ্ছে সেটা একটাও টেক্কা নয়, কি নয়, টেক্কা নয়। তাহলে 52টি তাসের মধ্যে যে 4টি টেক্কা আছে, সেই 4টি টেক্কা থেকে একটা তাসও ফেলা হয়নি। ঠিক আছে, তাহলে ওই যে 48টা পড়ে থাকা তাস আছে সেইখান থেকে 2টি তাস ফেলে দেওয়া হয়েছে। তাহলে 48টা তাসের মধ্যে থেকে 2টি তাস নির্বাচন করার উপায় হচ্ছে কি, 48C2, সেটাই লিখলাম। ঠিক আছে, এবার যে 50টা তাস পড়ে রয়েছে, সেই 50টা তাস থেকে একটি তাস তোলা হলে সেটাকে কি, টেক্কা হতে হবে। তাহলে যে 50টা তাস পড়ে রয়েছে তাতে কটা টেক্কা রয়েছে, 4টে টেক্কাই পড়ে রয়েছে। তাহলে 4টে টেক্কা থেকে একটি তাস তোলার একটি তাস নির্বাচন করার উপায় হচ্ছে 4C1। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা শুধু এখানে লিখছি যে এ হচ্ছে 2টি তাসই টেক্কা হওয়ার ঘটনা, এরকম লিখছি, কিন্তু প্রবাবিলিটি অফ এটা বার করছি একবারে প্রবাবিলিটি অফ 2টি তাস টেক্কা হওয়ার প্রবাবিলিটি ইনটু অবশিষ্ট যে 30টি তাস থেকে একটি তাস টেক্কা তোলার সম্ভাবনা, সেটাও আমরা একসাথে বার করে নিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে একটু অন্যভাবে ধরে নিও আর কি, যে 2টি তাসই টেক্কা হওয়ার ঘটনা প্লাস যে 50টি তাস তোলা হচ্ছে সেখান থেকে একটি টেক্কা হওয়ার ঘটনা। ঠিক আছে, এই তিনটেতেই আর কি, সব মিলিয়ে আর কি। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার আমরা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি করবো। ঠিক আছে, তাহলে এইগুলো ক্যালকুলেশন করে তোমরা এখানটা যোগ করে দিও, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে, ওটা একটু নিজেরা করে নিও। এর অ্যান্সার হবে এই 1/13, এটা অ্যান্সার হবে। সবাই ক্যালকুলেশন করো, অ্যান্সারটা মিলছে কিনা বলিও, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাতে ভুলিও না। ঠিক আছে, এবার লাস্ট অঙ্ক 60-এরটা। এক জোড়া ঝোঁকশূন্য পাশাকে একসাথে ছোঁড়া হয়, মানে 2টো পাশাকে একসাথে ছুঁড়ে দিলাম। ঠিক আছে, পাশা দুটিতে প্রাপ্ত অঙ্কের সমষ্টি 10 বা তার বেশি হওয়ার সম্ভাবনা কত, যখন প্রথম পাশায় 5 পড়বে। প্রথম পাশায় 5 পড়বে এটা বলে দেওয়া আছে, তাহলে ওটাকে আমরা স্থির, প্রথম পাশায় 5 পড়ছেই। ঠিক আছে, এবার দ্বিতীয় পাশার উপর পুরো নির্ভর করে আছে যে অঙ্ক দুটির সমষ্টি 10 বা তার বেশি হবে কখন। ঠিক আছে, প্রথম পাশায় যদি 5 পড়ে তাহলে দ্বিতীয় পাশায় 5 বা 5-এর বেশি পড়তে হবে, তবেই তো আমরা 10 বা তার বেশি দুটো পাশায় প্রাপ্ত অঙ্কের যোগফল করলে পাবো। বুঝা গেছে, তাহলে আমরা লিখব যে প্রথম পাশায় 5 পড়লে দ্বিতীয় পাশায় 5 বা 5-এর বেশি মানে কি, 5-এর বেশি মানে পাশায় কি থাকে, পাশায় তো 1 থেকে 6 পর্যন্ত থাকে, 5-এর বেশি মানে 6 পড়তে হবে, ব্যাস 5 বা 6 পড়তে হবে। ঠিক আছে, তবেই কি দুটো সমষ্টি, দুটো পাশার থেকে প্রাপ্ত অঙ্কের সমষ্টি 10 বা 10-এর বেশি পাবো। ঠিক আছে, তাহলে এর প্রবাবিলিটি কত হবে, অতএব সম্ভাবনা কত 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 5টা যেমন আছে তেমন থাকছে, শুধু আমাদের এইখানে কাজ। ঠিক আছে, মানে দ্বিতীয় পাশায় কাজ আছে, তো দ্বিতীয় পাশায় হচ্ছে স্যাম্পল স্পেস কত হবে, মানে এন অফ এস কত, মানে স্যাম্পল স্পেসে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, স্যাম্পল স্পেসে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, মানে এন অফ এস কত, 6। আরে প্রথম পাশায় তো 5 পড়েই আছে, তো ওখানে কোনো গল্প নেই, ওখানে তো স্থির আছে, ওখানে কোনো গল্প নেই, শুধু দ্বিতীয় পাশাটা নিয়েই আমরা গল্প লিখবো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পাশায় 5 বা 6 ওর মধ্যে যে কোনো একটা পড়লেই আমাদের 10 বা 10-এর থেকে বেশি পেয়ে যাব। তাহলে 5 বা 6-এর থেকে যে কোনো একটা সংখ্যা সংখ্যা নির্বাচন করার উপায় কত হচ্ছে, 5C1।
সরি 5C1 না 2C1, দুটো সংখ্যা আছে, 2C1 রকম উপায় পড়তে পারে, ঠিক আছে। তাহলে এটা কত হবে 2/3, 2/6, তাহলে এটা অ্যান্সার হবে কত 1/3। ব্যাস গল্প শেষ, 1/3 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই। প্রবাবিলিটির এখনও ভিডিও আসবে, পরের অঙ্কগুলোর সলিউশন করাবো, তারপর পরের এক্সারসাইজটাও করাবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এইচএসের জন্য প্র্যাকটিস সেশন আনার কথা ভাবছি, আসবে সবই আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকে এখান পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই।